তাহলে দেখবেন এই হাঁড়ি হাঁড়ি ভাগাভাগি আর হচ্ছে না। ছেলে এক বাড়িতে, বাবা মা আর এক বাড়িতে, দুজনেই কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে, আমার মেয়েকে এক গ্লাস জলও গড়িয়ে খেতে হতো না। দেখেছো আমার মেয়ে তোমার সঙ্গে থাকতে থাকতে কত কাজ শিখে গেছে। এরকম কথা শুনতে হতেই পারে। শাশুড়িকে অনেকবার বৌমা বোঝানোর সত্ত্বেও শাশুড়ি কোনোভাবে বুঝতে চাইছেন না, জেদ করে পড়ে আছেন যে তিনি বুঝবেন না। নমস্কার বন্ধুরা, আজ আপনার সামনে আছি আমি সোমনাথ। আবারও একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের থাম্বনেল দেখে আপনি অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কেমন হতে চলেছে। দেখুন, বাবা মা আমাদের ঈশ্বরের পরেই, যিনি ঈশ্বর তিনি হলেন বাবা মা, কিংবা আমাদের মানুষ জীবনের সবথেকে বড় ঈশ্বর হলেন আমাদের বাবা মা। এবারই বাবা মা আমাদের সফলতার উৎস, অর্থাৎ তাদেরকে যদি আমরা সঠিকভাবে খুশি রাখতে পারি, মানসিকভাবে শারীরিকভাবে যদি যন্ত্রণা কম দিতে পারি, যদি যন্ত্রণা না দেই আরও ভালো হয়, তবে তাদের থেকে আমরা আশীর্বাদ পাই এবং সেই আশীর্বাদে জীবনে অনেক বেশি সফলতা অর্জন করতে পারি। এবার আমি যে কথাটা বলতে চলেছি, এই কথায় অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু সেখানে আমার কিছু করার নেই। যেমন আমরা আমাদের সুবিধার্থে আমাদের বাবা মাকে অনেক সময় ভুল বোঝাই, যাতে করে আমরা অনেকটা ফেসিলিটিস পাই। তাদেরকে ভুল বুঝিয়ে কি করতে পারি, আমরা নিজেরা নিজেদের কাজের সুবিধা করে নিতে পারি এবং এটা আমরা করে থাকি। তাকে যাতে কৈফিয়ত না দিতে হয়, কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, এই কৈফিয়ত দিতে হলো না। তারা আমাদেরকে কোনো কাজে ডিস্টার্ব করতে আসতে পারলেন না, আমাদের ভিতর কোনো রকম ইন্টারেস্ট নেওয়ার সুযোগই করে দিচ্ছি না। এরকম নানাভাবে তাদেরকে আমরা ভুল বোঝাতে পারি এবং এই কারণেই আজকের দিনে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। সমাজের আনাচে কানাচে সন্তানদের তাদের বাবা মায়ের ওপর শারীরিক মানসিক নানান রকম নির্যাতনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এবার এই বাবা মায়েরা সবসময় আমাদের ভালো চান, আমাদের বাবা মা মানে আমাদের তো ক্ষতি চাইবেন না। তো এই বাবা মায়েরা ভালো চাইতে গিয়ে কিছু কিছু জায়গায় আমাদের খারাপও করে ফেলেন। আপনার মনে হতেই পারে যে কি ভুলভাল ভিডিও দেখতে চলে এসেছি, কিন্তু কথাটা যদি আপনি একবার শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আজকের দেখা ভিডিওটা একেবারেই সঠিক। আপনি কি জানেন, আপনার এই বাবা মা যারা আপনার সারা জীবন অনেক ভালো করে এসেছে, তারাই আপনার সম্পর্কের তৃতীয় ব্যক্তি হতে পারে। কিভাবে? তাহলে বলি, শুনুন। আপনার বাড়ির পাশের সেই বাড়িটা দেখুন, যে বাড়িটায় 3 বেলা শাশুড়ি বৌমার ভিতর ঝগড়া হচ্ছে। আপনার বাড়ির পাশের সেই ছেলেটাকে দেখুন, যে ছেলেটা তার শ্বশুরবাড়ি যেতে চাইছে না। এর কারণগুলো কি জানেন? কারণ অনেক ক্ষেত্রে শাশুড়িকে অনেকবার বৌমা বোঝানোর সত্ত্বেও শাশুড়ি কোনোভাবে বুঝতে চাইছেন না, জেদ করে পড়ে আছেন যে তিনি বুঝবেন না। এটা আপনার ঘরেও হতে পারে, হয়তো ঘটছে। আপনি এই ভিডিওটা দেখছেন আর হাসছেন। আপনি হয়তো অনেক চেষ্টা করে যাচ্ছেন আপনার শাশুড়িকে আপনার অবস্থাটা বোঝানোর, হচ্ছে আপনার কষ্ট হচ্ছে, আপনি আজকে রান্না করতে পারবেন না, বা আপনার শারীরিক কোনো সমস্যা হচ্ছে, আপনার জন্য আজকে রান্না করাটা পসিবল না। তা সত্ত্বেও শাশুড়ির চোখ মুখ, শাশুড়ির কথাবার্তা শুনে আপনি বাধ্য হচ্ছেন রান্নাঘরে যেতে। ঘটছে তো আপনার সঙ্গে এমনটা। তার কারণ শাশুড়ি আপনাকে মন থেকে মানতে পারেনি বা মানতে পারছেন না তার ছেলের বউ হিসেবে। তিনি আরও অনেক বেশি কিছু আশা করে ফেলেছিলেন। কিংবা সেই ছেলেটাকে দেখুন যে তার শ্বশুরবাড়ি যেতে চায় না, তার স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সে হয়তো বছরে একবার কি হার্ডলি 2 বার যাচ্ছে। হয়তো শ্বশুরবাড়ির কাছে, তা সত্ত্বেও তার কারণ হলো তাকে শ্বশুরবাড়ি গিয়ে হয়তো তার ফিনান্সিয়াল কারণের জন্য, তার এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য নানান রকম ইনিয়ে বিনিয়ে নানান রকম কথা শুনতে হয়, যার কারণে তার যেতে ভালো লাগে না। কীরকম কথা শুনতে হয়? যেরকম কথা আপনি শুনলে হয়তো হজম করতে পারবেন না। হয়তো আপনাকে ডিরেক্টলি বলা হবে না যে আপনার ইনকাম কত, কিন্তু ইনডিরেক্টলি তো বলা যেতেই পারে যে আমার মেয়ের এরকম অভ্যেস ছিল না, আমার মেয়েটা খুব অ্যাডজাস্ট করতে শিখে গেছে তোমার সঙ্গে থেকে। শুনতে হতেই পারে এই ধরনের কথা। বা আমার মেয়েকে এক গ্লাস জলও গড়িয়ে খেতে হতো না, দেখেছো আমার মেয়ে তোমার সঙ্গে থাকতে থাকতে কত কাজ শিখে গেছে। এরকম কথা শুনতে হতেই পারে আপনাকে। হয়তো এই কারণেই আপনি আপনার শ্বশুরবাড়ি যাচ্ছেন না। হয়তো তারা বলতে চাইছে যে আমার মেয়ের পিছনে কাজের লোক ছিল, আপনি কেন কাজের লোক রাখতে পারেননি বা কাজের লোক রাখেননি, এটা আপনার ফল্ট। এরকমটা তো ঘটছে না?
আপনি আপনার পছন্দের মানুষটাকে, যে ভাবী মানুষটাকে আপনি আপনার জীবনসঙ্গী করতে চেয়েছিলেন, শুধুমাত্র আপনার বাবা মায়ের পছন্দ নয় বলেই সেই মানুষটাকে আপনি জীবনসঙ্গী করতে পারলেন না। আপনার বাবা মা আপনার সেই ভাবী স্ত্রী বা ভাবী হাজব্যান্ডকে নিয়ে নানান রকম কথা বলছে। ওর চরিত্র দেখ, ও কি আমাদের ফ্যামিলির সঙ্গে যায়, ওর স্ট্যাটাস দেখ, ওর ইনকাম দেখ, কী অবস্থা, তুই এমন একটা ছেলের প্রেমে পড়লি কী করে, তুই এমন একটা মেয়েকে ভালোবাসলি কী করে, তোর কি একবারও মনে হয়নি তোর পরিবারের কথা? এরকমটা শুনতে হয় না? তারা কিন্তু সেই সময়কার হিসেবটা দেখে বিচার করছেন, আজকের দিনের সময়টাকে দেখে বিচার করছেন না। যদি বিচার করতেন আপনাকে এই কথা বলতে পারতেন না। হ্যাঁ, এটা বলছি না যে তাদেরকে একদম বিচার না করতে, অবশ্যই বিচার করবেন। তাদের ছেলের বউ, তাদের মেয়ে, তাদের জামাই হতে চলেছে, যে তাকে তো অবশ্যই বিচার করে নেবেন, কিন্তু সব ক্ষেত্রে নয়। অনেকে অন্ধভাবে চাপিয়ে দেন এবং তার ফলস্বরূপ অনেক সম্পর্ক, অনেক অ্যারেঞ্জ ম্যারেজ দেখে শুনে হওয়ার পরও টেকেনি। হয়তো সেটা লাভ ম্যারেজ হলে টিকে যেত, হয়তো তাদের লাইফ পার্টনারকে যারা তারা নিজেরা চুজ করেছিল সেটা মেনে নিলে টিকে যেত। অনেক কিছুই হতে পারত যেটা হয়নি। তাই এবার থেকে যদি কারোর ভুল থাকে, আপনার স্ত্রীর যদি কোনো ভুল থাকে, আপনি তাকে আলাদা করে নিয়ে গিয়ে, সকলের সামনে না হোক, পার্সোনালি তার ভুলটা সংশোধন করে দিন। আপনার যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করে নিন। আপনার বাবা মায়ের যদি কোনো ভুল থাকে সেটা তাদেরকে আলাদা করে ডেকে বলে দিন যে আপনার এটা ভুল আছে, আপনি এমনটা করবেন না, তাহলে সংসারের শান্তি আমি ধরে রাখতে পারবো না, আমি মেনটেন করতে পারবো না, সংসারের শান্তির দায় আমার থাকবে না। তাই প্লিজ আজ থেকে যদি আপনার সম্পর্কের ভিতর এমন কোনো ছাপ এসে পড়ে যারা আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনার ভালোটা চাইতে গিয়ে আপনার উল্টে খারাপ করে ফেলছে, তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলে সমস্যাটা মেটান। তাহলে দেখবেন এই হাঁড়ি ভাগাভাগি আর হচ্ছে না। ছেলে এক বাড়িতে বা মা আর এক বাড়িতে, দুজনেই কষ্ট পাচ্ছে, এটা হচ্ছে না। সবাই একসঙ্গে আছে, সবাই খুব সঙ্গবদ্ধভাবে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দুর্গাপুজো খুব ভালো করে কাটাবেন। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি সোমনাথ। টাটা।